মাধ্যমে অধিকার ফিরে পাবে মানুষ, মত প্রধান উপদেষ্টার। 2 কমিশনের প্রতিবেদন জমা, জুলাই চার্টার হিসেবে প্রকাশ। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। সংস্কারের কথা বলে নির্বাচন পেছালে দেশের সংকট আরো বাড়বে, বললেন তারেক রহমান। গুম খুনের দায়ে শেখ হাসিনার বিচার দাবি। ফ্যাসিস্টরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, মন্তব্য জামায়াত আমিরের। আওয়ামী লীগ ও দোসরদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা। এপ্রিলে মালয়েশিয়ার কর্মী পাঠানো শুরু, ভিসা প্রসেসিং জটিলতা ও টিকিট সিন্ডিকেট বন্ধের দাবি। ইউরোপের শ্রম বাজার রক্ষার তাগিদ। এবং এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার, রমজানে থাকবে না লোডশেডিং, নতুন গ্যাস সংযোগ নিলে গুনতে হবে বাড়তি টাকা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। এবারে বিস্তারিত। দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের মাধ্যমেই অধিকার ফিরে পাবেন নাগরিকরা। বুধবার বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন তিনি। প্রতিবেদনে 4টি প্রদেশ স্থাপন, রাজধানীর পরিসর বাড়ানো, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সহ নানা প্রস্তাবনা দিয়েছে এই 2 কমিশন। ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা জুলাই চার্টার হিসেবে প্রকাশ করবে সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। বুধবার বেলা 12টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ জমা দেয় বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের সুপারিশ হাতে পেল অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের মাধ্যমে চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই অধিকার ফিরে পাবে নাগরিকরা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এই যে সংক্ষিপ্ত সার যেটা আমাদেরকে দিলেন, সেটাতে এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। পরে সংস্কার কমিশনের প্রস্তাবনার সারসংক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানায়, 4টি প্রদেশ রাজধানীর পরিসর বাড়ানোর মতো সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। জেলা পরিষদকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। 3টা পৃথক পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। একটা পাবলিক সার্ভিস কমিশন সাধারণ যারা সরকারি কর্মকর্তা নিয়োগ পাবেন তাদের জন্য, আরেকটা হচ্ছে শিক্ষা ক্যাডারে যারা নিয়োগ পাবেন এবং স্বাস্থ্য ক্যাডারে যারা নিয়োগ পাবেন। আর উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট, বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস সহ নানা প্রস্তাবনা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন, আবার আরেক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন। তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া যায় সেটা বলেছেন, এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হওয়া সুপারিশের সমন্বয়ে জুলাই চার্টার ঘোষণা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এ নিয়ে আরো জানাতে স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। একটু আগে আপনার প্রতিবেদনটি দেখলাম, সেখানে বলা হয়েছে যে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা জুলাই চার্টার হিসেবে প্রকাশ করা হবে। এটি আসলে কি, আর এটির মধ্য দিয়ে রাষ্ট্র আসলে কি বার্তা দিতে চাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা দেখছিলাম যে সেখানে
প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটা বলছিলেন যে জুলাই চার্টার আকারে প্রকাশ করা হবে। তো এখানে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটি হচ্ছে যে বর্তমান যে 6টা কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ হিসেবে, এই 6টা কমিশন অসংখ্য তাদের প্রস্তাবনা দিবে, সেটা হয়তো কয়েক হাজার হতে পারে। তো সবগুলো তো আসলে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব না, এবং আমরা যতটুকু জানি যে এ মাসেই 15 তারিখের পরে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমতের জন্য একটি উনি সংলাপের আহ্বান করবেন, এবং সেখানে প্রত্যেকটা প্রস্তাবনা ধরে ধরে আসলে আলোচনা হবে। সেখানে রাজনৈতিক দলগুলো কোনগুলো প্রস্তাব গ্রহণ করবেন, কোনগুলো করবেন না। এবং সেখানে দেখা যাচ্ছে যেসব উনি যেটা বলেছিলেন যে প্রেস সচিব শফিকুল আলম যেটা বলছিলেন যে যেসব প্রস্তাবনার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হবেন, সেই প্রস্তাবগুলোকে যতটাই সম্ভব সেটাকে তারা এক এক করে আলাদা করবেন এবং সেগুলোকে জুলাই চার্টার হিসেবে প্রকাশ করবেন। এবং এখানেই আসলে নির্ধারিত হবে সরকার আসলে কোন সংস্কারগুলো আগে করবে, কোন সংস্কারগুলো পরবর্তীতে পরের সরকার, নির্বাচিত সরকার করবে। এবং এখানেই নির্ধারিত হবে আসলে সরকারের বর্তমান যে সময়টা সেটা কতদিন পরে হবে, যেমনটা বলছিলেন যে সেটি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নাকি জুনের মধ্যে নির্বাচন হবে, সেটি কিন্তু এই চার্টারের উপরেই নির্ভর করবে। এবং এটি একটা দায়বদ্ধতার কথা বলা হচ্ছে, যেহেতু সব রাজনৈতিক দলেই এটার সাথে ঐক্যমত থাকবে, পরবর্তীতে যে সরকারই আসবে তাদেরকে কিন্তু অনেকটা বাধ্য করানোর মতো একটা পরিস্থিতি তৈরি হবে যে আপনি এই সব সংস্কার প্রস্তাবে আপনি মতামত দিয়েছিলেন এবং আপনি সম্মত হয়ে সরকার গঠন করছেন, পরবর্তী সরকার যারা নির্বাচিত হবে, এবং তারা কতটুকু এটাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিচ্ছে তার উপরে কিন্তু মানুষের, জনগণের ম্যান্ডেট নির্ভর করবে যে আসলে মানুষ কতটুকু সংস্কার চায়, এবং যাদেরকে গ্রহণযোগ্য মনে করবে তাদেরকেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবে, এমনটাই কিন্তু বলেছিলেন। এবং এটার আরেকটা বড় তার উদ্দেশ্য হচ্ছে যে আসলে প্রস্তাবনা যতগুলো এসেছে আমরা দেখেছিলাম যে তারা বলেছে 4টি প্রদেশের প্রস্তাবনা দিয়েছে এবং রাজধানীর পরিসর বাড়ানোর বিষয়টি আরেকটু আপনি বিস্তারিত আমাদের জানাবেন। এখানে 4টি পুরনো যেসব বিভাগ রয়েছে, ঢাকা সহ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট, এই 4টি বিভাগকে 4টা প্রদেশে বিভাগ করার মতো একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে যে ঢাকা শহরের উপরে যে পরিমাণ চাপ, এখানে সবগুলো সরকারি দপ্তরের এখানে প্রধান অফিস, তারপরে অন্যান্য দপ্তরগুলো যেগুলো অধিদপ্তরগুলো সবগুলোরই এখানে প্রধান অফিস, ফলে সাধারণ মানুষের যে চাপ সেটি কিন্তু ঢাকা কেন্দ্রিক। এবং রাজধানীতে যে বাণিজ্যিক এলাকাগুলো রয়েছে সেগুলোতে যেমন চাপ, তেমনই রাজধানীর আশেপাশে যেসব জায়গাগুলোতে সেগুলোতে ব্যাপক পরিমাণ ইন্ডাস্ট্রি থাকার কারণে কিন্তু ঢাকাটার একটা ইমব্যালেন্স অবস্থা তৈরি হচ্ছে এবং প্রতিদিনই এই ভাসমান কিছু মানুষকে আসতে হয়, বিশেষ করে আদালত এবং চিকিৎসা ব্যবস্থা সহ অন্যান্য নানা কাজে আসলে প্রতিদিন মানুষকে এই দপ্তরগুলোতে আসতে হয়। ফলে রাজধানীর উপরে মানুষের যে চাপ সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এটি কিন্তু অনেক পুরনো মানুষের আলোচনা যে রাজধানী ঢাকাকে, মানে বাংলাদেশটাকে 4টা প্রদেশে ভাগ করলে হয়তো এই জায়গাগুলোকে ডিসেন্ট্রালাইজ হবে, মানুষ সেখানে তাদের সেবাগুলো নিতে পারবে এবং বাড়ির কাছে যখন সেবা পাবে মানুষের কিন্তু ভোগান্তিটা কমে যাবে। আরেকটি প্রস্তাব হচ্ছে যে রাজধানীটাকে আরেকটু বড় করা। আমরা যেমন এখন 2টা সিটি কর্পোরেশনের মাধ্যমে আছি, তো এটাকে আমরা জানি যে এক্সটেনশন যে তাদের প্ল্যান ড্যাপের আওতায় কিন্তু আরও কিছু জায়গা এখানে এক্সটেন্ড করা হয়েছে এবং এই যে মহানগর পরিকল্পনা সেটার আওতায় কিন্তু এখন যেটা প্রস্তাব করা হচ্ছে সেখানে টঙ্গী থাকবে, সাভার, এখানে কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ শহর এবং আশপাশে যেসব জায়গাগুলো নিয়ে একটা বৃহত্তর সরকার গঠন করার পরিকল্পনা করা হচ্ছে। সেখানে এই বর্তমানে সিটি কর্পোরেশন কি দুটো থাকবে নাকি তখন হয়তো সিটি কর্পোরেশন থাকবে না, কোনোটাতেই সিটি কর্পোরেশন থাকবে না, এটা হচ্ছে আলাদা একটা গভর্নমেন্ট হবে এবং সেখানে পার্লামেন্ট থাকবে এবং সেখানে প্রত্যেকটা সিস্টেম আলাদা আলাদা সিস্টেমে কাজ করবে। যেমন এখন হচ্ছে সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে কাজ করে, তখন হয়তো ওয়ার্ড কাউন্সিলরগুলো থাকবে না, তখন হচ্ছে পার্লামেন্ট থাকবে এই গভর্নমেন্টের, মানে এই যে তাদের যে সংস্কার প্রস্তাবনায় যে গভর্নমেন্টের কথা বলা হচ্ছে সেখানে পার্লামেন্ট থাকবে। ওই পার্লামেন্টের অধীনে, পার্লামেন্ট মেম্বারের অধীনেই প্রত্যেকটা নাগরিক তার নাগরিক সেবাগুলো পাবে, এমনটাই কিন্তু এই প্রস্তাবনায় বলা হয়েছে। হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করলে দেশের চলমান সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম খুনের অভিযোগে পলাতক শেখ হাসিনার বিচার না হলে তার দোসররা ভবিষ্যতে উৎসাহ পাবে বলে মনে করেন তিনি। আর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। আজকে বুধবার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা
শহীদ মাসুদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন বাড়ি উপহার ও ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। সাবের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে নেতারা বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে পতিত আওয়ামী সরকারের গুম খুনের বিচার করবে বিএনপি। জামায়াতকে ইঙ্গিত করে তারা বলেন, জনগণ জানে কারা অঙ্গীকার রক্ষা করে না। আপনারা এরশাদের অধীনে বলেছেন নির্বাচনে যাবেন না, নির্বাচনে গেছেন, শেখ হাসিনার আঁচল ধরে আপনারা গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফিকি করছেন, আর আজকে ইঙ্গিতে ইশারায় বিএনপিকে নানাভাবে আপনারা দোষারোপ করার চেষ্টা করছেন। আমরা দেখছি এদের বিচারের প্রক্রিয়াটা খুব স্লো চলতেছে, এত লো প্রোফাইলে চলতেছে। আমার ধারণা এই সরকার শেষ পর্যন্ত বিচারটা সমাপ্ত করবেন কিনা আমার একটু সন্দেহ হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচারের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই হত্যাকাণ্ড, এই খুন গুম, এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। সংস্কারের আড়ালে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন নিয়ে সময় ক্ষেপণের কৌশল জাতি মেনে নেবে না। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম, এদেশের মানুষ দাবি জানিয়েছিল। এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন। হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না। কেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা পরিষ্কার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ ও তাদের দোসরদের যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে, হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থান নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। এনআই নাহিদের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ২৪-এর রক্তস্নাত গণ অভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় হত্যার বিচার দাবি করে সংস্কার শেষ করার পরেই নির্বাচন চান জুলাই বিপ্লবে শহীদদের স্বজনরা। আমার সন্তান মাহফুজ সহ ২০০০ ছাত্র জেলদার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশের কোনো নির্বাচন নয়। স্বৈরাচারের দোসররা জামিনে বেরিয়ে যাচ্ছে অভিযোগ করে অনতিবিলম্বে বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াত নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসারও দাবি জানান তারা। যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা, এই নিয়ত করে বের হতাম, আজকে দিনটা হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন। তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান? আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি, শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে। এই শহীদদের যে আত্মত্যাগ, শহীদ পরিবারের যে অনুভূতি, এই অনুভূতির দিকে লক্ষ্য রেখে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি রচিত হবে। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান জামায়াত আমির। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু তাকা, তোর তাজা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকা, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি করে কেউ করবেন না। দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণেই নতুন এই রাজনৈতিক দল কাজ করবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে অনলাইন অফলাইন জনমত জরিপ শুরুর কথা জানান তারা। কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক দল গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তৈরি হয় আগ্রহ, আলোচনা ও সমালোচনা। বুধবার দুপুরে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয় সংগঠন দুটি। নতুন যে রাজনৈতিক দল আসবে তা হবে সম্পূর্ণ জনগণের মতামতের ভিত্তিতে। সে উদ্দেশ্যে জনমত জরিপের কাজ শুরু করেছেন তারা। বাংলাদেশে কোনো মার্জিনালাইজড কোনো দল না হয়, কোনো এলিট ক্লাসের দল না হয়, জনসাধারণ যেভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সবার মতামতের ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি সরকারের কোনো উপদেষ্টা বা কর্মকর্তা দলে আসতে চায় তাহলে অবশ্যই পদত্যাগ করে আসতে হবে। যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এসব কুতর্কের মধ্যে যেতে চাই না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ৭১-এর পর মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক ব্যর্থতা দূর করবে তাদের নতুন দল। আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ছাত্রলীগের অধ্যায় শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন হতে দেয়া হবে না। ফ্যাসিবাদী যে কম্পোনেন্টস গুলো রয়েছে। আলী আক্কাস আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সত্যায়নের নামে ভিসা প্রসেসিং জটিলতা ও টিকিট সিন্ডিকেট বন্ধ সহ নানা দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শ্রমশক্তি রপ্তানিকারক সংগঠন বাইরা। এদিকে ইউরোপের শ্রমবাজার রক্ষায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে মন্ত্রণালয়ের নানা হয়রানি বন্ধের দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বুধবার মানববন্ধন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সদস্যরা। তারা অভিযোগ করেন, মন্ত্রণালয় ও বিএমইটির এক শ্রেণীর অসাধু কর্মকর্তারা সৌদি আরবের শ্রমবাজার ধ্বংসের পায়তারা করছে। এমবিসির অ্যাটাস্টেশন ছাড়া একক ফাইল হিসাবে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করতে পারতাম, সেটা আপাতত করা যাবে না। আমরা জানতে চাই এটা কেন দিনের পর দিন আমাদের হ্যারাস করা হয়েছে। এটা পূর্বে কখনোই ঘটে নাই। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ম্যানপাওয়ার জগৎকে টিকে রাখতে হলে এই অ্যাটাস্টেশন বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না করা হয়, পরবর্তীতে আমরা বৃহৎ আকারে আন্দোলনে যাব। মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। তাদের দাবির প্রেক্ষিতে সচিব জানান, টিকিট সিন্ডিকেট বন্ধ সহ মধ্যপ্রাচ্যে কর্মী যাওয়া সহজ করতে ও মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জটিলতা নিরসনে কাজ চলছে। ওনারা যেটা বলার চেষ্টা করছেন যে অ্যাটাস্টেশন হলে প্রসিডিউরাল সময় বেশি লাগতে পারে, সেই ইস্যুটা যদি আমরা ওনাদের সাথে বসে সলভ করতে পারি তাহলে তো আর সমস্যা থাকছে না। এদিকে ইউরোপের দেশগুলোর শ্রমবাজার রক্ষা ও ইউরোপ গমন সহজ করতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। হাজার হাজার মানুষ এই পরিষদে গিয়ে তাদের স্বপ্ন পূরণ করেছে বিগত 4 বছর। এখন অনেক মানুষ কিন্তু এই আশায় বসে আছে। এখন সরকার যদি এভাবে বসে থাকে, একটা ইম্পর্টেন্ট মার্কেট আমরা হারাতে যাচ্ছি। এ সময় রোমানিয়া, বুলগেরিয়া, পর্তুগাল ও পোল্যান্ড সহ যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই, সেসব দেশের ভিসা কার্যক্রম বাংলাদেশে শুরু করতে কূটনৈতিক আলোচনা জোরদারের দাবি জানান তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। প্রকাশ পেল সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান নামে একটি প্রামাণ্য গ্রন্থ। বুধবার বাংলা একাডেমিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই বইটি জুলাই আগস্টের অপরাধ প্রমাণে দলিল হিসেবে কাজ করবে। একই কথা বলেন তথ্য উপদেষ্টাও। কায়েস রাহাতের রিপোর্ট।
সরকারকে তোষণ করে এসেছে। সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান মোড়কে দেশের প্রথম সারির 25টি দৈনিক পত্রিকার প্রথম পাতা নিয়ে বুধবার একটি বই প্রকাশ করে প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, ৭১-এর পর তথ্যগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি, কিন্তু এবার বিভিন্ন মাধ্যমে সংগৃহীত জুলাই আন্দোলনের সকল হত্যাকাণ্ডের ভিডিও ও নথি ভালোভাবে সংগ্রহ করা হচ্ছে। অপরাধীদের কেউ নিজেকে নির্দোষ দাবি করে এবার পার পাবে না। ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। মানুষ দেখলো যে কি ফ্রন্ট পেজটা কি ছিল। এটা আরও অনেক পরে যে এই ডকুমেন্টেশনাল ভ্যালুটা এটা ইনক্রিজ করবে। আমি এই বইটার উত্তর প্রচুর সবার হাতে হাতে যাক, আমি এটা আশা করি। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা জানান, পতিত সরকার প্রধান শেখ হাসিনা ভারতে বসে কোনো ষড়যন্ত্র করলে তার দায় ভারতকে নিতে হবে। দেশে অস্থিরতা সৃষ্টির যে পায়তারা চলছে তা প্রতিহত করতে সবসময় রাজপথে থাকবে ছাত্র জনতা। আমরা নিজেরা যেহেতু শক্ত ন্যারেটিভ যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের শত্রুপক্ষের ন্যারেটিভ সেটা কিন্তু প্রভাব বিস্তার করবে। যে ধরনের ষড়যন্ত্র তত্ত্ব এখানে বৈদেশিক শক্তির সহায়তায় যেভাবে তারা প্রচার করতেছে, সেনা অভ্যুত্থান হয়েছে, ইসলামিস্ট অভ্যুত্থান হয়েছে, তো সেই প্রচারের বিরুদ্ধে আমরা কিন্তু বেশি ব্যস্ত হচ্ছে আন্দোলনটা কি 36 দিনের আন্দোলন নাকি 15 বছরের লড়াই সংগ্রামের আন্দোলন। জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণে সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত দেন তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।